আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রেজেন্টেড 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই এবং এজন্য আমাদের স্টুডিওতে এরই মধ্যে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আরও একজন উপস্থিত হবেন। শুরুতে আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে শুরু করছি। জনাব আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মাসুদ রানা, প্রধান সমন্বয়ক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, আপনাকে আলোচনায় স্বাগত। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে জনাব নীলুফার চৌধুরী মনি, তিনিও এসে উপস্থিত হবেন। আমরা তার আগে আলোচনা শুরু করি। একটু যেতে চাই জনাব মাসুদ রানা, একটু আপনার কাছ থেকে, আসলে যেহেতু গেল 2-3 দিন ধরেই রাজনীতিতে বলেন বা পুরো দেশ জুড়ে যে আলোচনা, সেটিকে একটু আবারও আলোকপাত করতে চাই, যেহেতু আজকেও সেটি নিয়ে বেশ কিছু অনুষ্ঠান হয়েছে, বিশেষ করে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা প্রসঙ্গে আজকেও একটি অনুষ্ঠান হয়েছে। এমনকি এই ঘটনার প্রেক্ষিতে অনেকেই ধারণা করছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগের বিষয়ে। আজকে সেখানকার একটি বক্তব্য ধরে আপনার কাছে একটু জানতে চাই। পদত্যাগের গুঞ্জন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে পদত্যাগ করলে এখানে বসতাম না। একটু আপনার কাছে জানতে চাই, তার মানে তিনি পদত্যাগ করছেন না, সেটিকে উড়িয়ে দিয়েছেন। একটু জানতে চাই যে এই গুঞ্জন ওঠা বা তার যে পদত্যাগের দাবি ওঠা কারো কারো পক্ষ থেকে, সেরকম কোনো প্রেক্ষাপট কি তৈরি হয়েছে? বাংলাদেশের ইতিহাসে গত কয়েকদিন যে ঘটনাগুলো ঘটলো, এটা একটা খুবই কলঙ্কজনক অধ্যায়। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলা, উদীচীর অফিসে হামলা এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, এই ঘটনা যে কোনো বিবেক সম্পন্ন মানুষ এবং গণতান্ত্রিক বোধ সম্পন্ন মানুষ তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়েছে। এবং আমাদের প্রবীণ একজন সাংবাদিক এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে তিনি সবসময় বলিষ্ঠ ছিলেন, আমাদের খুবই আপনজন নুরুল কবিরের উপর যেভাবে হামলার ঘটনা ঘটেছে। ফলে এই বাংলাদেশ, বিশেষ করে অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ঘটনাগুলো, আমরা যারা অভ্যুত্থানের সাথে যুক্ত ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাথে আমরা যারা যুক্ত ছিলাম, তাদেরকে বিভিন্নভাবে ভাবিয়েছে যে কেন এই অবস্থা তৈরি হলো বাংলাদেশে, তাহলে এটার জন্য কারা দায়ী, কী অবস্থা তৈরি করলাম আমরা। তো এটা একটা দিক। ফলে এই দিকগুলো নিয়ে আলোচনা হওয়ার অনেক দিক আছে, আলোচনা করব আমরা। আপনি যে বিষয়টা বললেন বা যে দিকটা এখানে আলোচনা আসলো, আমাদের দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছে বহু আগেই। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি যদি বহু ঘটনা আমরা বলতে পারবো, উল্লেখ করতে পারবো যে, এবং সবচেয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। আপনার একের পর এক মানে সমস্ত ঘটনা এখানে আমরা বলতে পারি। ধরেন মাজারে হামলা, বাউলদের উপর হামলা, হিন্দুদের, সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে আগুনে পিটিয়ে পুড়িয়ে হত্যা করার ঘটনা এখানে ঘটেছে। হ্যাঁ, এরকম বহু ঘটনা ঘটেছে। গত পরশুদিনও আপনি জানেন যে এখানে দীপুচন্দ্র দাস নামের একজন শ্রমিককে কিভাবে পিটে মেরে তারপরে তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তারা ফেসবুকে লাইভও করছে, ওপেন লাইভ করছে যে এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। ফলে এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখছি যে অভ্যুত্থান পরবর্তী সময় নানান মানে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে উদ্যোগ নেওয়া দরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্যোগগুলো নেয়নি এবং সরকার এক্ষেত্রে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ইনি এই বিষয়গুলোকে নিয়ে যে সিরিয়াসলি একটা ভূমিকা পালন করা, সেই ভূমিকা পালন করেন নাই। এবং আপনারা দেখেছেন যে এই যে একটা দায়িত্বহীন, জ্ঞানহীন বক্তব্য, এই ধরনের বক্তব্য কিন্তু ওনার কাছ থেকে আমরা সবসময় শুনেছি। ফলে ওনার এই বক্তব্য কিন্তু নতুন না। এই বক্তব্যের প্রেক্ষাপট বহু আগে তৈরি হয়েছে, ওনার পদত্যাগের প্রেক্ষাপট আরও অনেক আগে তৈরি হয়েছে। আমরা মনে করি ওনার অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল এই যে ব্যর্থতার দায়িত্ব নিয়ে, কিন্তু উনি করেননি এবং করবেন না। আরেকটি বিষয়, কারণ ক্ষমতার স্বাদ অনেক, মানে আমাদের যারা সরকারের থাকেন তারা ছাড়তে চান না। যে এটি কি তার ব্যর্থতা নাকি 5 আগস্টের ওই সময়ের আন্দোলনের সময়কার যে পুলিশের মনোবল যেটি ভেঙে গেছে, বারবার বলা হচ্ছে, সেই পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি, নাকি আসলে এটি না শুধুমাত্র স্বরাষ্ট্র মানে উপদেষ্টার ব্যর্থতা না, এখানে অন্তর্বর্তীকালীন সরকারেরই ব্যর্থতা। আমরা পুলিশ কমিশন নিয়ে, এখানে আপনারা জানেন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, এগুলো নিয়ে সংস্কার কমিশনে আমরা বসেছি। সংস্কার কমিশনে কোনো ধরনের আলাপ আলোচনা পুলিশ সংস্কার কমিশন নিয়ে হয়নি। আমরা বারবার বলছি যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার।
তাহলে পুলিশের মনোবল কিভাবে ফিরিয়ে আনা হবে, কোন ধরনের উদ্যোগ নিলে পুলিশের মনোবল ফিরিয়ে আসতে পারে, এবং পুলিশকে আমরা মানে এখানে এই যে ফ্যাসিবাদী সরকারের সময় যে পুলিশ ভূমিকা পালন করেছে এই ধরনের ভূমিকা পালন করবে না, এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর অনেক ধরনের আলাপ আলোচনা ছিল। আমরা নিজেরা আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে নানান সময় প্রস্তাবনাগুলো দিয়েছি, অন্যান্য দলের ক্ষেত্রে আমরা জানি যে তারা প্রস্তাবনাগুলো দিয়েছে, কিন্তু এই ধরনের ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। বরং আমরা দেখলাম পুলিশের এই জায়গাগুলো তো শক্তিশালী করা হলোই না, বরং এখানে আর্মিদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে, তাদেরকে আনা হচ্ছে, এবং আর্মিও এই ক্ষেত্রে কোনো কার্যকর ভূমিকা তারা কিন্তু পালন করতে পারে নাই। ফলে পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার ছিল, আমরা মনে করি যে যারা অপরাধী তাদেরকে বিচার করা এবং পুলিশের এই ক্ষেত্রে যে সংস্কারগুলো হওয়া দরকার, এবং তাদেরও দাবি ছিল, যেটা আপনাকে জানেন যে তারা কিন্তু অনেকগুলো প্রস্তাবনার কথা বলেছিল, সেই ব্যাপারে যদি সরকার উদ্যোগ নিত তাহলে আমরা মনে করি যে পুলিশের সেটিও খুব একটা উদ্যোগ নেওয়া হয়নি, আমরা খুব দেখেছি একটা নেওয়া হয়নি এই ব্যাপারে। আপনি মানে খুব স্পষ্ট করে বললেন, এবং যে সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেটা তো খুবই দুঃখজনক রিপোর্ট, সেটা আপনারা আমরা সবাই জানি। সেটিরও অগ্রগতি নেই। আরিফুল ইসলাম আদিব, একটু আপনার কাছে জানতে চাই, এই ঘটনা প্রসঙ্গে আজকে নোয়াবের একটি আলোচনা অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এটা পরিকল্পিত ঘটনা, নির্বাচন বানচালের চেষ্টা। তিনি আরেকটি কথা বলেছেন, সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে, এর সাথে রাজনৈতিক ব্যাকআপও রয়েছে। একটু আপনার কাছে জানতে চাই যে কারা সেই ব্যাকআপ, কিংবা সরকারের ভেতরেও যদি একটা অংশ জড়িত থাকে, কিংবা নির্বাচন বানচাল হলে কার সুবিধা, একটু আপনার মন্তব্য চাই, কারা তারা? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে মাসুদ রানা ভাইকে ধন্যবাদ জানাই। প্রথমত বিষয় হচ্ছে যে দেখেন, এই সরকারটা আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেখানে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, গণ অধিকার, বাম গণতান্ত্রিক জোট বা গণতন্ত্র মঞ্চ, অলমোস্ট সবারই এখানে প্রতিনিধিত্ব পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সরাসরি আছে। এবং একই সাথে এই সরকারের সামনের ফ্রেমে না থাকলেও ভিতরে বড় একটা অংশ ফুল আওয়ামী লীগের রেখে যাওয়া সেট আপ, বিশেষ করে প্রশাসন এবং যে সংস্থার উপর নির্ভর করে আমরা এখন রাষ্ট্র, মানে যে সংস্থার তথ্য বা নিরাপত্তার দায়িত্বে থাকে, এটা পুরোনো আওয়ামী লীগের সেট আপ। ফলে প্রথমত বাংলাদেশে নির্বাচন চাচ্ছে কারা? এক নম্বর হচ্ছে নির্বাচন তো আওয়ামী লীগ কোনোভাবেই চাচ্ছে না, এবং তফসিল হওয়ার পরের দিনই তারা অফিসিয়ালিও স্টেটমেন্ট দিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না, মানে একটা হচ্ছে হবে না এবং করতে দেওয়া হবে না, এই ধরনের ঘোষণা আসছে। ফলশ্রুতিতে আওয়ামী লীগ তো ধরেন একটা রাজনৈতিক দল বা আইডিওলজি তাদের একটা জায়গার থেকে, ফলে তার মনোভাবাপন্ন যে প্রশাসনে যে পুরো সেট আপ আছে, সেই সেট আপ তো হচ্ছে সরকারকে কাজ করতে দিবে না, এবং এটাই বুঝাবে যে বাংলাদেশে আসলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক গতি প্রক্রিয়া চলে না। এটা হচ্ছে তাদের প্রথম টার্গেট। এই প্রক্রিয়ার জন্য তারা প্রয়োজনে লং টার্মের জন্য আপনার হচ্ছে এখানকার জুলাই গণঅভ্যুত্থানে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদেরকে হত্যার মিশন করছে, এবং সেটা আপনারাও দেখেছেন বেশ কিছু রিপোর্টে তাদের তালিকা, ইভেন মাঝে মাঝে যে গণহত্যাকারী শেখ হাসিনার যে অডিও রেকর্ড আসে সেখানে নাম ধরে ধরে তারা বিভিন্ন তালিকা করে তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, এবং প্রতিবেশী রাষ্ট্রে সে আশ্রয় থেকে একটা বাংলাদেশ নিজ রাষ্ট্রের জনগণকে হত্যার হুমকি দিচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দিচ্ছে, এবং তার এই হুমকি জানা সত্ত্বেও প্রতিবেশীটি রাষ্ট্র তাকে আশ্রয় দিচ্ছে। তো ফলে এই যে আওয়ামী লীগ গণহত্যাকারী দল তাদের নির্বাচন বানচাল করার চেষ্টা, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, দেশকে ব্যর্থ করার চেষ্টা, এবং সে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রিত থেকে করা, এবং এখানকার সরকারের যে অংশটা বলতে বুঝিয়েছে, আমি যেটা মনে করি, যেহেতু সেও এর আগে গভর্নমেন্টে ছিল, তারও হয়তো কিছু অভিজ্ঞতা আছে কাজের ক্ষেত্রে। মানে রাষ্ট্র তার শুধু 25 জন উপদেষ্টা দিয়ে চলে না, উপদেষ্টার থেকে শুরু করে একটা মন্ত্রণালয়ের একেবারে ওই অফিসের পিয়ন থেকে শুরু করে ধরেন সচিব পর্যন্ত পুরো একটা সেট আপে কোনো একটা অর্গান যদি জাস্ট মাঝখান দিয়ে ইয়ে করে তাহলে কিন্তু কাজ করতে পারে না। ফলে সেই অংশটাকে সে বুঝিয়েছে যে এই অংশটা ভিতর থেকে নানা ধরনের সাবোটেজ করতে পারে, এরকম ব্যর্থতার পরিচয় দিতে পারে, কাজ করতে পারে না। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিই যে ধরেন আমাদের তো অনেকগুলো সংস্কার কমিশন হয়েছিল, প্রায় 14টা সংস্কার কমিশন। আপনি সংস্কার কমিশনের আমি আপনাকে সময় দিচ্ছি, তার আগে একটু জানতে চাই ওই ঘটনার দিন
কয়েকজনের ফেসবুক পোস্ট আপনাদের দলের বেশ আলোচনা খোরাক জুগিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন, খোদা আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন, জান দিয়ে হলেও বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে, বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। এইগুলা কি এক ধরনের মানুষ হয়তো এর ভাবার্থ কতটা বুঝেছে আমি জানি না, এগুলো কি এক ধরনের উস্কানি দেয় না? এখানে উস্কানি না, এখানে আপনি যেটা বলছেন যে এখানে স্পষ্ট করে প্রশাসনকে মানে দোষরমুক্ত করার যে প্রক্রিয়া বা আমাদের যেটা উচিত সেই জায়গাটার মূলত এখানে জোর দেওয়া। মানে এই পোস্ট মানে এটা না যে গিয়ে ডেইলি স্টারে হামলা করেন প্রথম আলোতে, বরঞ্চ হাদির মৃত্যুর সংবাদ আসার পরপরই শাহবাগে যথাসম্ভব দ্রুততার সাথে এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমাদের জায়গা থেকে আমি মিরপুর সহ আমাদের ওই জায়গায় উপস্থিত হয়েছে এবং শাহবাগের ওই জমায়েতটা কিন্তু কন্ট্রোলে ছিল। এনসিপি বা আরও যারা ডাকসুর নেতৃবৃন্দ ছিল কন্ট্রোলে ছিল। ওইখানে নেতৃবৃন্দ উপস্থিত না হলে বরঞ্চ সেটা আরও অনিয়ন্ত্রিতভাবে নানা দিকে ওই কন্ট্রোল যেতে পারত। এক, 2 নম্বর বিষয়টা হচ্ছে যে ওই রাতেই কিন্তু এনসিপি নেতৃবৃন্দরা সরাসরি ওখানে উপস্থিত হয়েছে এবং সেখানে তারা রিস্ক নিয়ে গেছে। তাদেরকেও এক ধরনের একটা উত্তেজনক পরিস্থিতি তৈরি হয়েছিল অলমোস্ট প্রায়। তো এই যে ধরেন যে রিস্ক নিয়েছে সেটা কিন্তু এনসিপি সবার আগে ওখানে জায়গাটা নিয়েছে। আপনি যেটা বলছেন যে হামলা কারা করেছে, যে দেখেন আমাদের পুরো রাষ্ট্রকল্পে আমাদের একটা বড় সংকটটা হচ্ছে আমাদের এখানে যে 4 ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, এটা বড় একটা অংশ শিক্ষা ব্যবস্থার কি প্রসেস বা এই ধরনের ওই ঘরানার টাইপের মানুষ সম্পর্কে জানা কিংবা জানার প্রয়োজনীয়তা আমাদের রাষ্ট্র এবং আমাদের সিস্টেমে নেই। আপনার এখানে ইলিয়াস ভাই সে ফেসবুকে পোস্ট করছে, পিনাকিরও পরোক্ষভাবে পোস্ট ছিল, কিন্তু এর বাহিরে আরও অনেকগুলো অংশ আছে যারা নর্মাল গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বিশ্বাস করে না, যে নর্মাল নির্বাচন প্রক্রিয়া। তো আমি এখন পর্যন্ত কোনো পত্রিকায় স্পেসিফিক রিপোর্ট দেখলাম না যারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, এরকম কয়েকজনের ফেসবুক আইডিতে আছে এবং তাদের প্রায় 2 লাখ 3 লাখের মতন ফলোয়ার, যে ধানমন্ডি টার্গেট এখন সফট পাওয়ার আমাদেরকে ধ্বংস করতে হবে, যারা ন্যারেটিভ তৈরি করছে প্রথম আলো, ডেইলি স্টার সহ এরকম নাম ধরে উল্লেখ করে বলছে। তাহলে আমার কথা, আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোনো একটা কারণে তাদেরকে দিকে মনোযোগ না দিয়ে একই সাথে এখানে আপনার 2টা জায়গায় 2জন ছাত্রনেতাও এখানে ইনভলভ হয়ে গেছেন, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক। তাদের যদিও তাদের মূল দল তাদের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছে, কিন্তু এটার বাহিরেও আপনার যে একটা বড় বৃহত্তর সোসাইটির একটা অংশ, যারা বড় অংশ বলবো না, এটা খুবই কম অংশ, 5-7 জন যারা সামনে থেকে প্রোপাগেট করে যে স্বাভাবিক নির্বাচন সিস্টেম এটা ইসলামে জায়েজ না করে, তাদেরকে কিন্তু আপনার ওইভাবে হচ্ছে আপনি করা হয় না, আইডেন্টিফাই করা। বরঞ্চ যেটা হয়, যারা এখানকার ডেমোক্রেটিক ইসলাম মানে ইসলামিক দল কিন্তু ডেমোক্রেটিক প্রক্রিয়া কিছুটা বিশ্বাস করে অংশগ্রহণ করতেছে, পলিটিক্যালি তাদের উপরে চাপানো হয়। কিন্তু এটার ভিতরে যে আরও অনেকগুলো লেয়ার আছে সেগুলোকে স্পেসিফিক আইডেন্টিফাই করে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা হয় না। আপনি দেখবেন যে জাস্ট প্রথম আলোতে থেকে বই প্রকাশ করার কারণে কোনো একটা বই উৎসব অনুষ্ঠানে নাহিদ আসিফ একসাথে গেল, সেই ছবি দিয়ে হচ্ছে ক্যাম্পেইনিং হয়েছে যে এনসিপিকে বয়কট করতে হবে, এনসিপির হচ্ছে মানে প্রথম আলোর দোষর হয়েছে। তার মানে হচ্ছে যে ধরেন এনসিপিকেই হচ্ছে তারা টলারেট করতে পারতেছে না। আবার একই সাথে যারা এইটার সাথে করতেছে তাদেরকে আলাদা আইডেন্টিফাই সরকার জানে, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করে না। বরং সরকারের ইচ্ছা বেশি কোনটা, পলিটিক্যাল ইচ্ছা বলতে ধরেন আপনি জামাতেরটা হয়েছে, আপনি জামাতকে স্পেসিফিক বলতেছেন, কিন্তু আরেকটা অংশ জামাত না, কিন্তু তারা করতে, তাদেরকেও আমরা ওইভাবে আইডেন্টিফাই করতেছি না। ফলে এটা যেটা হয়েছে যে এটাকে প্রত্যেকটা অংশকে স্পেসিফিকভাবে সরকার জানতেছে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এইটা হচ্ছে ধরেন আপনার এলাকার ফলশ্রুতিতে সরকার জানা সত্ত্বেও যখন হচ্ছে ব্যবস্থাটা নিচ্ছে না, তখন বোঝা যায় যে বাংলাদেশে ইসলামিক খেলাফার কথা বলে কারা হচ্ছে ডিজিএফ এর কথা মতন কাজ করতেছে, কিংবা হচ্ছে বাংলাদেশে আপনার ধর্মীয় প্রচার নানাভাবে কথা বলে ডিজিএফআই এদেরকে। আপনি যাদের কথা বলছিলেন, যাদের ইঙ্গিত করছিলেন, তারা তো বরঞ্চ ডিজিএফআই কিংবা এই অংশকেও শত্রু মনে করে না। ডিজিএফআই কে কিসের শত্রু মনে করে? এখানের লার্জ স্কেলে আপনি যদি সোসাইটির মানে
অ্যানালাইসিসে যান যে আপনার কোন জিনিসটা আপনার বিপক্ষ দলকে হচ্ছে দিচ্ছে, সুবিধা দিচ্ছে। আপনার এইটার ফলে কি হয়েছে, যেমন ধরেন হাদি তো প্রতিষ্ঠান গড়ার আইডিয়া, তাহলে আপনি প্রথম আলো ওই দিন অ্যাটাক করে আপনি কি বুঝাইলেন যে স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল মিডিয়ায় নিউজটা যাচ্ছে কি যে জুলাই রেভলিউশনে একজন লিডার মারা গেছে, আবার একই সাথে প্রথম আলো পুরাইছে। তার মানেটা কি যে জুলাই আন্দোলনের যারা লিডার এরা প্রথম আলো বিরোধী, মানে জিনিসটা কিন্তু এই যে সেন্স কিন্তু এইভাবে পড়তেছে। তাহলে এইটা কারা পড়তে করতে চায়, জুলাই মানে কাদের সুবিধা সেটি খুঁজে দেখা হচ্ছে দরকার। বিষয়। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা আপনাকে দিয়ে আমরা এই পর্বে আলোচনা করতে চাই, যেহেতু দীর্ঘদিন পর, এক যুগেরও বেশি সময় পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছেন। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের আসার জন্য 10টি বিশেষ ট্রেন বরাদ্দ করেছে রেলপথ মন্ত্রণালয়। এজন্য নিয়মিত চলাচলকারী কিছু ট্রেনের যাত্রা একদিনের জন্য বাতিল করা হয়েছে, মানে 3টি ট্রেনের জন্য, এবং ট্রেনে নিয়মিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। একটু আপনার কাছে জানতে চাই, রাজনৈতিক দলের কর্মসূচির জন্য রেলপথ মন্ত্রণালয় এটা করতে পারে কিনা আসলে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন, শুভেচ্ছা সবাইকে। দেখেন, এর আগেও তো এই ঘটনাটা ঘটেছে। আমরা জামাতের মিটিংয়ে দেখেছি রেলপথে স্পেশাল টিকিট, স্পেশাল রেল সবগুলো নিয়েছে। তো এর আগে যদি হয়ে থাকে, সেটা আপনারা সমালোচনাও করেছিলেন। আমরা সমালোচনা করেছিলাম। তারপরে রেলপথ বলেছিল যে এটা সিস্টেম চাইলে করা যায়। যেহেতু পথের লোকজন, তাদের সংশ্লিষ্ট অফিসাররা বলেছিলেন, তাহলে সবার জন্য যদি করা যায় চাইলে, তাহলে বিএনপি কেন করবে না? এটা যদি সবার জন্য না হতো, হ্যাঁ, কিছু ট্রেন বাতিল করে, স্বাভাবিক যাত্রার ট্রেন কিছু ট্রেন আসলে বাতিল করে, এই জিনিসটাই ঘটনা হয়েছে যে সেদিন এতটা ভিড় হতে পারে যে আসলে স্বাভাবিক মানুষজন যারা খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ ঢাকায় আসবেই না, আসা ঠিক না এটা বলবো না, তারা নিজেরাই ওই ভিড়কে এড়ানোর জন্য বা এমনিই দেশের অবস্থা যে জায়গায় উপনীত হয়েছে, তাতে অনেক মানুষ কিন্তু নিজে থেকেই আসবে না। তাহলে সেইখানে বাতিলটা, যদি আপনার রেলের পয়সাটা পাওয়ার কথা, রেল চলার স্পেশাল বরাদ্দ যদি ঢাকায় বেশি হয়, অন্য জায়গায় যদি একটু কমে, তো অন্য জায়গায় ওই সংশ্লিষ্ট জায়গাগুলো, আরেক পথে তো আপনার রংপুরের রেল তো আর কমবে না, ওটা তো চলমান চলবে। ঢাকায় অন্য জায়গা থেকে সংশ্লিষ্টতা যদি কমে, তাহলে ধরেন যে সেটা হয়তো অন্যভাবে পুষায় নেবে, বা অত লোক সেদিন আসবেও না। একদিনে তো এমন কিছু হবে না, তার বিকল্প ব্যবস্থা আছে, বাস আছে বা নিজস্ব গাড়ি আছে, এই জিনিসগুলো আছে। তো আমার মনে হয় না যে এটা খুব বেশি সমস্যা করবে। সেই জায়গাটাতে নিরাপত্তা নিয়ে আপনারা কোনো ধরনের শঙ্কা দেখছেন কিনা? আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘটনা গেল 2-3 দিন ধরে যেই হারে ঘটেছে নিরাপত্তা হানি, কিংবা এর আগে হাদির হত্যা সহ। দেখেন, ঢাকা সহ বাংলাদেশের নিরাপত্তা এমন জায়গায় পৌঁছেছে, আমি যখন কথা বলছি আজকে বিকালেও কিন্তু মহাখালীতে গুলিবিদ্ধ হয়েছে একজন, বা খুলনায় কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এনসিপির একজন। হ্যাঁ, এনসিপির একজন। তো সেই জায়গায় আমি বলতেই পারি যে এইখানে আপনার নিরাপত্তার অনেক অভাব থাকতে পারে, কারণ সরকার এই 1.5 বছরে এমন কিছু করে নাই যেখান থেকে আমি বিশ্বাস করতে পারি যে একদম সব কিছু সুন্দরভাবে হবে, সুরক্ষিত থাকবে। অরক্ষিতর মধ্যে নিজেদেরকে আমাদের অনেকটাই ব্যবস্থা করতে হবে, নিজেদের ভলেন্টিয়ার দিয়ে। আর সরকার যতটুকু দেন, আমরা চাইবো যে সরকার যতটুকু আমাদের এটার ব্যবস্থা করার জন্য সুযোগ দেন, সেটা সবচেয়ে ভালো। এবং সরকারের এই ব্যাপারে অবশ্যই আলাদা চিন্তা করা উচিত, এই কারণে যে দেখেন, যেই দিন জনাব তারেক রহমান সাহেবের যেই দিন আসার জন্য অ্যানাউন্সমেন্ট করার কথা এবং করেছিলেন, সেই দিনই দুপুরে কিন্তু শহীদ হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন। সো এই জায়গাটায় আমি তো বলতেই পারি লজিক্যালি ভাষায় যে এই কারণেও এটা হতে পারে, কারণ গোয়েন্দা সংস্থা, সাধারণ পাবলিকের কাছে এই খবরটা ছিল না, কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে বা বিভিন্ন সচেতন মহলের কাছে তো এই খবরটা থাকতেও পারে, থেকেছিল যে উনি আসবেন ওই ডেট অনুযায়ী। তো সেই জায়গায় আমরা আশা করব যে সরকারের যে ভুলভ্রান্তি যা হয়েছিল, যা হয়েছে, আর সামনের দিনে যেন এই ভুলভ্রান্তি না করে। কারণ এই 25 তারিখের উপরই কিন্তু ডিপেন্ড করবে যে সরকারের নির্বাচনটা কতটা সুন্দর করে করতে পারে। এটা একটা রিহার্সেলও আমি বলতে পারি সরকারের,
ইসি তো অনেক কথা বলে যে যখন ইলেকশন আসবে সব ঠিক হয়ে যাবে, মনে হয় যে এটা একটা ছেলের হাতের মোয়া, চাইলেই এটা পাওয়া যাবে। এটা তো আসলে তা না। আপনাকে প্রতিদিনকের মতো প্রতিদিনই আপনাকে ওই জায়গায় সৎ থাকতে হবে, আপনি ওই জায়গায় স্বচ্ছ থাকতে হবে, ওই জায়গায় আইনের অনুশাসন থাকতে হবে, ওই জায়গায় শাস্তির যেখানে যেখানে যে বিধান আছে সেগুলো পালন করতে হবে। তাহলেই না আমরা বিশ্বাস করতে পারবো যে জনগণ ভোট দিবে, সেই জনগণ বিশ্বাস করতে পারবে যে সে যেখানে ভোট দিতে যাবে সেই জায়গাটা তার জন্য নিরাপদ। জনগণ যদি মনে করে যে যেখানে আমি ভোট দিতে যাব আমার জায়গা নিরাপদ না, আমার জীবন সেখানে হুমকির মুখে, আপনি যত রকম কিছুই করেন না কেন আপনার জনগণ ভোট দিতে যাবে না। যেমন বিগত 3টা নির্বাচনে জনগণ যখন বুঝেছে আমি ভোট দিলেও যা না দিলেও তা, আমি আমার জায়গা মতো ভোট দিতে পারবো না, ওখানে আমি হামলার শিকার হব, ওইখানে আমার জীবন মরণ সমস্যা হবে, জনগণ কিন্তু একটা পর্যায়ে আর ভোট দিতে যায় নাই। সে আপনি নিশিরাতের ভোটই বলেন আর দিনের ওই বিকাল 5টা 4টা 3টা আর 4টার মধ্যে যে 27 থেকে 47% ভোট হয়ে যাওয়া বলেন, কিংবা আপনি বিনা ভোট বলেন, সবখানে কিন্তু জনগণ আর যাওয়ার প্রয়োজন বোধ করে না। তো ওই জায়গা থেকে এতদিন পরে একটা নির্বাচন, জনগণ যাতে যাওয়ার প্রয়োজন বোধ করে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই লেভেল প্লেইং ফিল্ডটা এই সরকার যদি না বানাতে পারে তাহলে আর কোন সরকারের কাছে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করবে? বাংলাদেশের মানুষের এটা অরাজনৈতিক একজন সরকার, সে অরাজনৈতিক সরকার যদি আমার নিশ্চয়তা না দিতে পারে, আমার নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমি রাজনৈতিক সরকারের কাছে, আমি যদি রাজনৈতিক সরকারের রোশানালের একজন হই, তাহলে তো আমি আশা করতেই পারি না। তো সেই জায়গা থেকে সরকার কিন্তু এখনও আমাদেরকে আশ্বস্ত করতে পারে নাই, সরকারের বিশ্বস্ততাও প্রমাণ করতে পারে নাই। আজকে যেমন এনসিপি নাহিদ বলেছেন যে সরকারের মধ্যেই একটা শ্রেণী আছে যারা এইসবের সাথে জড়িত, তাহলে এনসিপি সবচেয়ে ভালো জানার কথা, কারণ সরকারের সবচেয়ে কাছের লোক তারা যদি এই কথা বলেন, তাহলে আমি কিভাবে, আমি তো আরও দূরের, আমি 4 দিনে যোগাযোগ করলেও দেখা করতে পারি না, তাহলে আমি কি করে বুঝবো যে আমার জন্য এই সরকার বা এই সরকারের কর্মকাণ্ড সম্পূর্ণ নিরাপদ? সরকারের এই নীরবতার কারণ কি আপনি কেন? সরকারের নিরাপত্তার কারণ, সরকার আসলে গড্ডালিকা প্রবাহের মতো মনে করছে চলছেই তো, আমার তো সমস্যা নাই, আমি কেন এইসবের জন্য কালার হতে যাব, আমি তো চলেই যাব 2 দিন পরে, আমার কেন কালার হতে হবে? অথবা কোনো একটা শ্রেণীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য, যে শ্রেণীটার এখানে অবশ্যই এনসিপি পড়ে না, এই কারণে পড়ে না, এনসিপি ওই লভ্যাংশ ঘরে তুলতে পারবে না। যারা লভ্যাংশ ঘরে তুলতে পারবে একটু ধাক্কা দিলে, ওই শ্রেণীটাকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সরকার এটা করছে কিনা আমি কিভাবে বলবো? আমিও তো সন্দেহ করতে পারি সরকারকে, কারণ শহীদ হাদি গুলিবিদ্ধ হওয়ার 8 দিন 9 দিন পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এই 9 দিনের মধ্যে খুনিকে 6-7 ঘন্টার মধ্যে নির্বিঘ্নে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমাকে জানতে হয়েছে বিদেশি সাংবাদিকের মাধ্যমে, আমি এই দেশের সাংবাদিককে জানতে পারি নাই। যে কথাটা বলা হয়েছে 60-70 লাখ টাকা দিয়ে তাদেরকে, খুনিদেরকে ভাড়া করা হয়েছিল, সেই খুনির অ্যাকাউন্টে যখন 127 কোটি টাকা পাওয়া যায় লেনদেনের, তখন 60-70 লাখ টাকা তো এখানে কিছুই না, মামুলি ব্যাপার। তাইলে এই যে, এবং এই যে ব্যাকআপটা আমার যখন বাইরের থেকে, আমার দেশের বাইরের প্রবাসীর কাছে শুনতে হয়েছে, এই ব্যাকআপটা প্রায় 20 জনের, আপনার সামনে হুন্ডা, পিছনে হুন্ডা, এবং তারা যদি ফেল করে তার পাশে স্কুটার। তো এই যে এই জায়গাগুলা, এই ব্যাকআপের এতগুলো মানুষ সরকার একজনকেও বের করতে পারলো না। আপনি দেখেন, তাকে দাফন করা হলো, কবর দেওয়া হলো, হওয়ার পরে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো, 24 ঘন্টা গেল, 48 ঘন্টা গেল, এখন 72 ঘন্টার পথে। আপনার আলটিমেটামের সরকার কিছুই করতে পারে নাই। গতকালকে টক অফ দ্য কান্ট্রি বা টক অফ দ্য টাউন, যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করছেন, কিন্তু আমরা তারপরে কি দেখলাম, যেই লাউ সেই কদু। তাহলে কি এমন এখানে মহা কিছু আছে যে আপনার এই 2 মাস সময় সহ্য হলো না, 1.5 মাস সময় সহ্য হলো না, ইলেকশনের পরে তাকে তো চলেই যেতে হবে। তাহলে এই 1.5 মাস আগে গেলে তার সমস্যাটা কোথায়? যদি তার ব্যর্থতা তো এখানে বলার অপেক্ষা রাখে না, এভরিবডি নো সে ব্যর্থ, তাহলে তার ব্যর্থতাটা সে চাক বা না চাক, ব্যর্থতার দায় তার কাঁধে, তাহলে তার পদত্যাগ করতে দোষের কি ছিল? এখনও পদত্যাগ করলে তার কিন্তু সমস্যাটা কম হতো। যখন আরেকটা সরকারের কাছে সে হ্যান্ডওভার করবে, তখন কি তার এই সমস্যাগুলো, এগুলো প্রত্যেকটা মামলার বিচারটা কি হলে সে একজন দায় হবে না, দায়ী হবে না? সো তাহলে তার পদত্যাগ করতে এত সমস্যাটা কোথায়?
দেখেন ক্ষমতা, আমরা 15-15.5 বছরের ফ্যাসিস্টকে বলেছি চেয়ারটা এত মধুর যে চেয়ার কেউ ছাড়তে চায় না। আজকে দেখেন 1.5 বছরের সরকারকে দেখেন, তার চেয়ারটা কত মধুর যে সেও চেয়ারটা ছাড়তে চায় না। সেই চেয়ারটার মধ্যে এমন কি আমি জানি না। জি, আরিফুল ইসলাম আদিব, একটু আপনার কাছে জানতে চাই, যেটির কথা বলছিলাম যে খুলনায় একজন গুলিবিদ্ধ হয়েছে এনসিপির শ্রমিক নেতা, সেটির জন্য নিশ্চয়ই আমরা তদন্ত চাই বা তদন্ত দাবি রাখে সবাই এনসিপির পাশাপাশি। একটু অন্য একটি বিষয় জানতে চাই, সে শ্রমিক লীগ নেতা ছিলেন বলে আমাদের প্রতিনিধিও সেটি নিশ্চিত করেছেন, এলাকা থেকেও বলা হয়েছে। এর আগে কুমিল্লায় আওয়ামী লীগের কয়েকজন নেতা বিএনপিতে যোগদান করেছে বলে সমালোচনা করেছেন হাসনাত এবং সার্জিস দুজনই, সেটি ফেসবুকে ঢালাও করে তারা পোস্ট তো মনে হয় যোগদান করেছেন 200 গতকাল 200 জন। তো সেটি নিয়ে তারা সমালোচনা। এই যে এনসিপিতেও তো আমরা দেখা যাচ্ছে শ্রমিক লীগ কিংবা আওয়ামী লীগের লোকজন আছে, তাহলে একই কাজই যদি করছেন তাহলে অন্যের সমালোচনা কেন? আপনার যে বিষয়গুলো আছে দেখেন, আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগ ছাত্রলীগের 5ই আগস্ট কিংবা হচ্ছে তার পূর্বের যারা কোনো ধরনের আওয়ামী লীগের বিগত শাসনের সময় গুম খুন লুটতরাজ কোনো কিছুর সাথে জড়িত ছিল না, আবার একই সাথে তারা আপনার হচ্ছে আওয়ামী লীগের এই যে গণহত্যার যে সংগঠিত করছে সেখানে কিন্তু এই যে অর্ডার ছিল সেই অর্ডারকে প্রত্যাখ্যান করে কিন্তু একটা বড় অংশ আন্দোলনে অংশগ্রহণ করছে, বিশেষ করে ছাত্রলীগের একটা অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ছাত্রলীগের হল ছাড়া করা হয়, সাদ্দা মিনান বা যাদেরকে হল থেকে যেতে বাধ্য করে, এটার এই বাধ্য করার পিছনে কিন্তু ছাত্রলীগেরই আরেকটা অংশ কাজ করছে, কারণ ছাত্রলীগের যে চেইন অফ কমান্ড ওইটা কিন্তু আগে ভেঙে দেওয়া হয়েছে বা ভেঙে গেছে। তো ফলশ্রুতিতে এদেরকেও যদি ধরেন সাপোজ এই যে অংশটা এইটার প্রতিবাদ করে চলে আসছে, তাদের ক্ষেত্রে তো আর আপনি হচ্ছে এই ধরনের এটা বলতে পারবেন না। খুলনার ক্ষেত্রে যেটা হয়েছে যে সেটার আমার আসলে আমাদের এটা যেহেতু সহযোগী সংগঠন, তার সম্পর্কে খুব বেশি বিস্তারিত আমার ধারণা নেই যে তাকে সে আসলে আওয়ামী লীগের কী দায়িত্বে ছিল কিংবা শ্রমিক লীগের কোন পর্যায়ে দায়িত্ব ছিল বা তার ওখানে আসলে কি রোল ছিল, এটা আসলে আমার বিস্তারিত জানা নেই আর কি। এমনিতে আপনাদের অন্যান্য জায়গায় যে এনসিপির কমিটিতে এর আগেও অভিযোগ এসছে যে এনসিপির মূল দলের ক্ষেত্রে আমাদের এরকম খুব বেশি অভিযোগ নেই, এটা খুবই সীমিত পরিসরে, মানে হয়তো ধরেন কোথাও 2-1 জন জয়েন করছে বা কোনো এক সময় সে ছাত্রলীগের বা আওয়ামী লীগের একটা রাজনীতির সাথে যুক্ত ছিল, ঠিক আছে। তো সেখানে তো আমরা আমাদের ক্ষেত্রে যেটা আমরা বলছি যে স্পষ্ট যে অনেকগুলো স্তর বা স্তর ক্যাটাগরি করা। প্রথম হচ্ছে যে এই আগস্ট বা গণহত্যার সাথে আওয়ামী লীগের সরাসরি কারা এই মানে আওয়ামী লীগের আপনাদের এখানে যোগ দিলেই তারা বিদ্রোহী ঘোষণা করেছে, বিএনপির বেলায় তারা বিদ্রোহী ছিল না, সেটা কিভাবে? এখানে একটা বিষয় আছে যে আপনার পারসেপশন আছে। যেমন ধরেন আপনি সাপোজ ঢাকায় এই লাস্ট 1-2 মাসে তো অনেকগুলো খুন হয়েছে, বিশেষ করে পল্লবীতে যুবদলের সদস্য সচিব, তারপর চানখারফুলের এইদিকে প্রকাশ্যে খুন করা হয়েছে। তাহলে এই যে যারা খুন হচ্ছে এদের একটা গ্রুপ আছে, এদেরকে যারা শেল্টার দিতে পারে তার কাছে সে যাবে, সে আমার কাছে আসবে না। অর্থাৎ যোগদানের ক্ষেত্রে দেখবে বিএনপি তাকে কতটুকু, বিএনপির ক্যাপাসিটি কোন কোন ক্যাপাসিটি লেয়ারে আছে ওই অনুযায়ী সে ওই ক্যাপাসিটি, এনসিপির কতটুকু ক্যাপাসিটি ওই অনুযায়ী এনসিপিতে, জামাতের সে গেলে কোন ক্যাটাগরি বা কোন ক্যাপাসিটিতে জামাতের যোগদান করতে পারবে, জামাত তাকে কতটুকু শেল্টার দিতে পারবে, এইটার উপর ডিপেন্ড করে মূলত এই যোগদানগুলা বলেন বা কর্মসূচিগুলা। তবে আমি যেটা আমার ব্যক্তিগত মতামত যে আমাদের এখানে একটা এই পুরো যে আওয়ামী লীগের যে ইস্যুটা, এটার একটা মানে আমাদেরকে সামগ্রিকভাবে একটা প্রক্রিয়ার আমাদেরকে একটা নীতিগতভাবে করতে হবে যে এদের যাদের হচ্ছে সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত ছিল না কিংবা হচ্ছে মানে হত্যাকাণ্ডের সাথে কিংবা হচ্ছে আপনার গুম খুনের সাথে জড়িত ছিল কিংবা 5ই আগস্টের পূর্বে সে দল ত্যাগ করছে, তাদেরকে আপনি কোনো প্রক্রিয়ায় হচ্ছে সোসাইটি বা রাজনৈতিক আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন? কারণ এখন যেটা হয় যেমন বিএনপি জামাতকে দোষারোপ করে, এনসিপিকে করে, জামাত বিএনপিকে করে, এনসিপি করে, কিন্তু বিএনপি জামাত লোকালি ঠিকই বলে যে ঠিক আছে আমি তোমাদেরকে কোনো মামলা হইলে মামলার থেকে রক্ষা করব, ঠিক আছে, কারণ তার ভোটের একটা অংশটা। তো ফলশ্রুতিতে এইটা একটা জাতীয়ভাবে নীতিগতভাবে যে আপনি
এটাকে কিভাবে হচ্ছে আপনি সেটি ঠিক করতে হবে। প্রক্রিয়া করবেন? জি, মাসুদ রানা, একটু আপনার কাছ থেকে জানতে চাই ভোটের বিষয়ই, অর্থাৎ দল থেকে আপনি নিশ্চয়ই খবরটি খেয়াল করেছেন যে দল থেকে পদত্যাগ করে নির্বাচনে যাচ্ছে বিএনপি। দল বিলুপ্ত করে ভাই, দল বিলুপ্ত দল না, বিলুপ্ত করে তো অলরেডি কয়েকজন, এরই মধ্যে 2 জন যোগদান করেছেন। এছাড়াও যারা শরিক রয়েছেন তারা দল বিলুপ্ত নয়, দলের যারা শরিক দলে রয়েছেন 12টি ছাড়া হচ্ছে এখন পর্যন্ত যতটুকু জানি। তারা দলের নিজ দলের সভাপতির পদে আছেন, কেউ কেউ প্রধান বা চেয়ারম্যান যাই হোক, সেই পদত্যাগ করে তারা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়তে যাচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাও আসলে যে বিজয়ের জন্য প্রয়োজনে দল থেকে দল ছেড়ে দিয়ে যাওয়া, দলের আদর্শ আসলে কি বলে? একটা কথা আমি শুরুতে বলতে চাই, মৌলানা ভাসানীর কথা আমার খুব মনে পড়ছে। উনি বলেছিলেন যে রাজনীতি একটি মহৎ কর্মপ্রয়াস এবং রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ। রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সমাজ থেকে অন্যায়, শোষণ, এই জুলুম, নির্যাতন, এটার অবসান ঘটানো। বাংলাদেশে গত 53 বছরের যে রাজনীতি হয়েছে, সেই রাজনীতির কেন্দ্রে মানুষ ছিল না। রাজনীতির কেন্দ্রে আমরা দেখেছি যে ক্ষমতা, দাপট, লুটপাট, দুর্নীতি, সেটার ইতিহাসই কিন্তু আমরা মূল পাই। ফলে আমরা যে কথা বলি যে আমরা স্বাধীন হয়েছিলাম, 90-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, কিন্তু মানুষের সামগ্রিক মুক্তি হয়নি। এর একটা বড় কারণ হচ্ছে আমরা রাজনীতির কেন্দ্রে ওই যে ভাসানী যে আকাঙ্ক্ষার কথা বলেছিলেন, সেই জায়গাটা কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাস মানে সংস্কৃতিতে সেভাবে দাঁড় করাতে পারিনি। এটাই আমাদের কাছে মূলত মনে হয়। ফলে রাজনীতির মূল লক্ষ্য হয়ে গেছে যে আমি কি ক্ষমতায় যেতে পারবো কিনা, আমার লাভ হবে কিনা। আমি রাজনীতিটাকে একটা মহৎ কর্মপ্রয়াস হিসেবে না দেখি, আমি এটাকে কিন্তু একটা লাভের জায়গা দেখি। যে কারণে আপনারা দেখবেন যে গতবার আওয়ামী লীগের সময় কিন্তু বলা হয়েছিল যে কোটিপতিদের ক্লাব, সংসদকে আমরা একটা কোটিপতিদের ক্লাবে পরিণত করেছি। ফলে এই লাভের রাজনীতি যতদিন চলবে, ক্ষমতা, দাপট, অর্থ, সেগুলোর যত বেশি চর্চা সমাজে চলবে, সেটা যত থাকবে তত কিন্তু মানুষের এই গণতান্ত্রিক সংস্কৃতির জায়গাগুলো আমরা অতটা তৈরি করতে পারবো না। এটা ঠিক, কেউ ব্যক্তিগতভাবে কোন জায়গায় যাবেন সেটা তো সে নির্ধারণ করবে, কিন্তু কেন্দ্রবিন্দুটা কি হচ্ছে, প্রবণতাটা কি হচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু আমরা মনে করি যে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই বিবেচনাটা থাকা দরকার। সেটা না থাকলে আমরা দেখেন, আমরা প্রত্যেকেই চাই আমরা মানে নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু নির্বাচনে আমরা টাকার খেলা, পেশি শক্তির ব্যবহার, এগুলা কি আমরা কমাতে পেরেছি? আমরা কিন্তু কমাতে পারিনি। বাংলাদেশে গত 53 বছরে একটা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর এখন করতে পারে না, এবং প্রত্যেকটা সময় আপনি দেখেছেন বেশিরভাগ সময় এখানে কি রক্তপাত, সংঘর্ষ, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা নির্বাচন সংঘটিত হয়েছে। ফলে এটা কিন্তু আমাদের ধরেন মানে আমি ওই আপনি যে ইয়েটা রাখলেন সেটার সাথে আমি এই দিকটাও ভাবতে বলবো যে এটার বিরুদ্ধে যদি একটা সংস্কৃতি না তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে মুক্ত হতে পারবো বলে আমার মনে হয় না আর কি। এবং এই সংস্কৃতি কিন্তু চলতে থাকবে এবং এটাই নানান ভাই চলছে। এই কারণে দেখবেন আখতারুজ্জামান জামাতে যেতে তার কিন্তু সমস্যা হচ্ছে না, সে যাচ্ছে। এবং এর আগে ওই বিএনপির একজন সে জেল থেকে বেরিয়ে কিন্তু আওয়ামী লীগে যোগদান করলো এবং তাকে সঙ্গে সঙ্গে মনোনয়ন দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, শাহজাহান ওমর। তো এরকম বহু বহু উদাহরণ আমরা দেখতে পারবো। ফলে আদর্শ এবং নীতি ছাড়া কি একটা রাজনীতি হয়? রাজনীতি তো একটা নীতিরই প্রতিফলন হওয়া উচিত। ব্যবসা সেটা তো আর রাজনীতির মূল জায়গা হতে পারে না। ফলে এই যে নীতিকে কেন্দ্র করে যে রাজনীতি, সেই জায়গাটা আমার মনে হয় যে সেই আওয়াজটা আমাদের অনেক বেশি জোরালোভাবে তুলে ধরা দরকার। অভ্যুত্থানের পরে কিন্তু এটা আমাদের চাওয়া ছিল। অভ্যুত্থানে আমরা বলেছি যে ফ্যাসিবাদ কিন্তু একটা দল আনে না, ফ্যাসিবাদ আনে একটা ব্যবস্থা। ফলে আওয়ামী লীগ চলে গেলে কিন্তু ফ্যাসিবাদ যাবে না। যার কারণে দেখবেন, আপনাকে আমি ওই শুরুতে যে কথা বলছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু শ্রমিকদের আন্দোলনে কিন্তু ঠিকই গুলি করতে পারছে। আমরা চট্টগ্রাম বন্দর নিয়ে যখন আন্দোলন করছি, কথা বলছি, তখন আমাদের উপর আক্রমণ করতে পারছে, ছাত্রদের উপর আক্রমণ করা হচ্ছে, গণতান্ত্রিক আন্দোলনে আক্রমণ করতে পারছে। অথচ তখন পরিস্থিতির পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু সে ঘটাতে পারছে না। আমরা চেয়েছিলাম যে একটা রাজনীতি সংস্কৃতির পরিবর্তন, কিন্তু এই রাজনীতির সংস্কৃতির পরিবর্তন আমরা ঘটাতে পারিনি। এবং আমি মনে করি এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ দায় আছে। অভ্যুত্থানের যে শক্তিগুলো আমরা ছিলাম তাদের মধ্যে বিভাজন তৈরি করা, সেখানে নানান ধরনের মানে পক্ষপাতিত্ব, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করেছে। এটা আমার কথা। আরিফুল ইসলাম আদিব, একটু আপনার কাছে জানতে চাই, যদিও এই ঘোষণাটি তিনি আগে দিয়েছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি হবেন, তবে আজকে মনোনয়ন নিলেন। একটু জানতে চাই যে জুলাই সম্মুখ সারির যোদ্ধা হিসাবে আপনারা যারা পরিচিত, তাদের একটি দল আছে, সেই দলে কি তার জায়গা হলো না, নাকি আপনারা নিলেন না, নাকি একটু উপযুক্ত জায়গা তাকে দিতে পারলেন না, কি আসলে?
আসলে বিষয়টি মোটেও সেরকম নয়। আমরা যেটা মনে করি যে তরুণরা যে গণ অভ্যুত্থান এবং তার পূর্বের প্রেক্ষাপট থেকে রাজনীতিতে উঠে আসছে, আসিফ মাহমুদ তো ধরেন এই গণ অভ্যুত্থানে সে হচ্ছে অনেক পরিচিতি পেয়েছে, কিন্তু তার রাজনৈতিক স্ট্রাগল আরও 4-5 বছর ক্যাম্পাস থেকে ঢাকা ইউনিভার্সিটিতে তারা সক্রিয় রাজনীতি করছে। 7ই জানুয়ারির নির্বাচনের আগে যে 15-20 জন রাজুতে দাঁড়া এই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেখানে আসিফ মাহমুদ সামনে থেকে ছিল। সেটির বিষয়টা হচ্ছে যে যখন একজন ব্যক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, তার একটা ব্যক্তিগত রাজনৈতিক স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় আছে। তো সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে তার স্বাধীন মতন সিদ্ধান্ত নিতে পারে। এনসিপি তো অবশ্যই তাদের প্রতি ওয়েলকাম। আমরা অনেকবারই বলছি যে আমরা তাদেরকে আমাদের যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব, ঠিক আছে, তাদেরকে আমরা চাই এবং তাদেরকে সবচেয়ে সম্মানজনকভাবেই আমরা হচ্ছে চাই। এখন নির্বাচনের হচ্ছে অনেকগুলো বিষয় থাকে। আপনি যেমন দেখছেন ইতিমধ্যে অনেকগুলো দল নিজের দল বিলুপ্ত করে দিয়ে হচ্ছে ধরেন ধানের শীষে যাইতে চাচ্ছে, দাঁড়িপাল্লায় যাইতে চাচ্ছে, কিংবা হচ্ছে শাপলাকলি নিতে চাচ্ছে। তো এই যে ধরেন ইলেকশন তো ফুলি ডিফারেন্ট জিনিস। তো এই জায়গার থেকে যেটি বিষয় হচ্ছে যে এখন যে আসলে জাস্ট ইলেকশনের সময় বাকি 2-3 মাস, মানে এখানে আসলে সাংগঠনিক ওই অর্থে রাজনীতিও নাই বা সাংগঠনিক দল পজিশন মানে ওই রকম বিষয়টা নেই। ফলে সে হয়তো নির্বাচনে বেশি ফোকাস। ফলে এই মুহূর্তে সে কোন দল করবে কিংবা এইটার চেয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে তার নির্বাচনটা খুব বেশি ফোকাসড। এবং আমরা যেটা আসিফ মাহমুদের 2-1.5 বছর মানে 15 মাসের যে সরকারে থাকাকালীন যেটা দেখছিলাম, যে তাকে এটা অনেকে এরকম করে সমালোচনা অ্যারোগেন্স বলে কিংবা হচ্ছে এক ধরনের, যে সে যেটা করে ওটা কিন্তু খুব স্ট্রংলি হচ্ছে আদায় করে নেওয়া বলেন কিংবা হচ্ছে সাকসেসফুলি করার চেষ্টা করে আর কি। তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হচ্ছে সেই ইলেকশনটা খুব বেশি ফোকাসড, যার কারণে এই মুহূর্তে দলে যোগদান করা কিংবা হচ্ছে সেটা মনোযোগ সে দিতে যাচ্ছে না। জি, মুনিয়াপ, একটু আপনার কাছে জানতে চাই যে সাম্প্রতিক এই ঘটনাগুলোর কারণে এরই মধ্যে অনেক প্রার্থী যারা হতে চাচ্ছেন বা সম্ভাব্য প্রার্থী রাজনীতিতে অনেকেই গানম্যান চাইছেন, কেউ কেউ অস্ত্রের লাইসেন্স চাইছেন। তার মানে এক ধরনের নিরাপত্তা শঙ্কা আছে। যদি আপনি বলছিলেন যে সিইসি বলছে ভোটের সময় ঘনিয়ে আসলে পরিস্থিতি আর উন্নত হবে, একটু আপনার কাছে জানতে চাই যে আসলে পরিস্থিতি আর উন্নত হবে, আর এই যে গানম্যানের লাইসেন্স চাওয়া, গানম্যান চাওয়া বা অস্ত্রের লাইসেন্স চাওয়া, এটি আসলে কি বার্তা দেয়? ইসির কথায় আমি এক লাইনে বলতে পারি কবির ভাষায়, কাদম্বিনী মরিয়ায় প্রমাণ করিল যে সে মরিয়াছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সমস্ত বাংলাদেশ হওয়ার পরে, আগের কথা আমি পড়ি নাই বলতে পারবো না, ইলেকশনের 6 মাস আগে ব্যক্তিগত যাদের গান আছে বৈধ গান, সেগুলো জমা নেয়। এবার জমা নেওয়া তো দূরের কথা, উল্টা আরো এখন আমি যদি প্রতিটা আসনে যদি 5 জন করেও ধরি মিনিমাম যে দাঁড়িয়েছে, তো আমার কাছে বিএনপিও যে কথা, যখন আমি যখন ইসি তখন আমার কাছে বিএনপিও যে কথা, এনসিপিও একই কথা, কিংবা স্বতন্ত্র একই কথা। তাহলে 5 জন যদি মিনিমাম হয়, 3-5 1500 জন। এই 1500 জনের গান যদি নতুন আরো যোগ হয়, এই গান যদি অ্যাড হয়, তাহলে কিন্তু আরো অ্যাড হলো। আপনি দেখেন তাদের প্রশিক্ষণ আছে কিনা, তারা প্রশিক্ষণ নেবে না নির্বাচন করবে। ইলেকশনের কত দিন আছে? 1.5 মাস। তো সেই জায়গায় আপনার কিভাবে, আমি জানি না যে কিভাবে ওনারা হিসাব করেন, ওনারা বাস্তবে আছেন না কল্পনা স্বর্গে বসবাস করছেন, আমি জানি না। 1/3 অস্ত্র, থানার অস্ত্র, লিগ্যাল অস্ত্র, সরকারের অস্ত্র এখনো মানুষের বেহাতে আছে। 6 লাখের উপরে গোলা বারুদ এখনো মানুষের হাতে হাতে আছে। এখন এখানে আমরা যদি 4 জন হই, আমি তো বাকি 3 জনকে সন্দেহ করতেই পারি, এবং বাকি 3 জনও সেম আর বাকি 3 জনকে সন্দেহ করতে পারে। যখন একটা সেন্টারে যখন 3-4 জন 4 দলের যখন তর্ক যুদ্ধে আমরা লিপ্ত হব, কোনো ইলিগ্যাল ভোটার নিয়ে, কোনো পুলিং এজেন্ট নিয়ে আমরা যখন তর্কে লিপ্ত হব, যে কাউকেই আমরা, তখন কি মন খুলে আমরা একটা প্রতিবাদ করতে পারবো বা প্রতিবাদের জবাব দিতে পারবো? আমার তো মনে হয় না। যতগুলো অস্ত্র বাইরে আছে, আপনার ইলিগ্যাল অস্ত্র তো ধরপাকড় হতো অন্য ইলেকশনের আগে, এবার সেটাও নাই। বাংলাদেশ অস্ত্রের জন্য এবং সোনা চোরা চালানের জন্য একটা ট্রানজিট পয়েন্ট। সেখানে অস্ত্র অনেক আনা কোনো ব্যাপার না, রেখে দেওয়া কোনো ব্যাপার না। আর অস্ত্রের কোনো অস্ত্র নিরপেক্ষ, অস্ত্র এবং আয়না আমার দৃষ্টিতে যেদিকে তাক করবো সেদিকেই কিন্তু ফুটো হয়ে যাবে। সো এই অস্ত্রগুলো বর্তমান সরকার কার উপর ফেলানোর জন্য এই ধরনের অপরাজনীতিতে ষড়যন্ত্রে
লিপ্ত হয়েছে আমি জানি না। আমার কাছে ভয়ঙ্কর বিভৎসতা আমার কাছে, আমার দৃষ্টিতে মনে হচ্ছে। আমি একজন পুরখাওয়া রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে বলছি, এটা এখনো যদি সরকার বন্ধ না করে, সরকার যেমন প্রশাসনকে আপনার নিরপেক্ষ প্রমাণ করার জন্য লটারি করেছে, কিন্তু কোন প্রশাসনকে লটারি করেছে, আদৌ লটারি করেছে কিনা আমরা কিন্তু আপনাদের মাধ্যমে টেলিভিশন পত্রিকায় কোনো লটারির ছবিও দেখি নাই। আমরা লটারিতে থাকতে পারবো না, কিন্তু ছবি তো দেখতে পারবো আদৌ লটারি হয়েছিল কিনা। আমরা কিন্তু তাদের বিশ্বাসের উপর, আর লটারির কোনো সিস্টেম আছে কিনা, লটারির ক্রাইটেরিয়াটা কি ছিল আমরা জানি না। ঠিক একই অবস্থায় সে আবার অস্ত্রের লাইসেন্স দিতে চেয়ে 2 দিন পরে যে এমপি হবে সে তো এমনিতেই অস্ত্র সে লাইসেন্স করতে পারবে। তার এই মুহূর্তে লাইসেন্স করে সে উত্তরে গুলি করলে দক্ষিণে লাগতে পারে, কারণ সে গুলি চালাতে যে সময়টা দরকার সেটি আমি তো তাকে সোজা দাগে আমি সন্ত্রাসী ভাবতে পারি না। আমি মনে করি ভালো মানুষ দাঁড়িয়েছে, আচ্ছা ভালো কথা। একজন ভালো মানুষ কোনোদিন যে বন্দুক ধরে নাই, সে কিভাবে বন্দুকের ব্যবহার করবে আমার জানা নাই। আমি তীব্রভাবে এটার প্রতিবাদ করছি। জি মাসুদ রানা, একটু আপনার কাছ থেকে জানতে চাই ভিন্ন প্রসঙ্গে, দিল্লিতে এবং আগরতলায় বাংলাদেশের যে ভিসা সেন্টার রয়েছে সেটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, এবং আপনি জানেন যে আগরতলায় আজকেও বিক্ষোভ হয়েছিল, এছাড়া দিল্লিতে আমাদের হাই কমিশনের সামনে গতকাল বিক্ষোভ হয়েছিল। এর প্রেক্ষিতেই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে ভিসা কার্যক্রম বা পুরো কনসুলেট সেবাটাই এক ধরনের স্থগিত করা, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, এটি কি এক ধরনের আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের মতো ঘটনা ঘটলো? দেখেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন তো একটা তিক্ততার জায়গায় আছে, এবং এই সম্পর্কের ক্ষেত্রে আমরা ঠিক কূটনৈতিক সম্পর্কের জায়গা ঠিক উন্নত করতে পেরেছি এটা এখনও আমার কাছে মনে হয় না। আমাদের যে কোনো দেশের সাথে একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক তৈরি করা দরকার, এবং প্রতিবেশী দেশগুলোর সাথে তো অবশ্যই। কিন্তু আমরা দেখছি যে ধরেন আমাদের দেশের এই বিশেষ করে গত সবসময় শাসক গোষ্ঠীরা একটা নতজানু নীতি নিয়ে চলেছে। শেখ হাসিনা সরকারের সময় আপনারা জানেন যে ভারতের সাথে যে সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটাতে আমাদের, যেটা শেখ হাসিনার ভাষায় শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি আর কেউ দেয় নাই, এই ধরনের একটা সম্পর্কের জায়গা তৈরি হয়েছিল। ফলে এই যে একটা নতজানু নীতি নিয়ে চললো এই মানে আওয়ামী লীগ সরকার, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মূল জায়গাটা যেটা ছিল যে একটা মর্যাদাপূর্ণ সম্পর্কের জন্য সরকারের দিক থেকে একটা উদ্যোগ নেওয়া, অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমরা যে কাজটা করলাম, আমি মনে করি যে এই জায়গাটা আমরা রাজনৈতিকভাবে একটা ভুল পদক্ষেপের দিকে আমরা এগিয়েছি। আমরা যতটা বাগাড়ম্বর করেছি, নীতিগতভাবে কিন্তু সেই জায়গাটা আমরা দাঁড় করাইনি। যার কারণে দেখবেন শেখ হাসিনার সাথে যে চুক্তিগুলো হয়েছিল, আদানির সাথে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি কিন্তু বাতিল হয়নি, এবং নানানভাবে অসম অনেক ধরনের চুক্তি কিন্তু ভারতের সাথে আমাদের এখন রয়ে গেছে। অথচ রাজনৈতিকভাবে আমরা এমন এমন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিচ্ছি, যেটা কিন্তু আমাদের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সেই ধরনের বক্তব্য দেওয়া আমরা মনে করি উচিত না। এই জায়গাগুলা তৈরি করা হয়নি। ফলে মর্যাদাপূর্ণ সম্পর্কের জায়গা তৈরি করার জন্য একটা দেন দরবারের জায়গা যাওয়া দরকার ছিল, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে আমাদের যে জায়গাগুলো তৈরি করা দরকার ছিল, সেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল। এই দিকগুলো আমার মনে হয় যে কূটনৈতিকভাবে আমাদের দেশের সরকার খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি বলে মনে করছেন। ক্রাইসিসের জায়গা তৈরি করেছে বা হয়েছে সব মিলে। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।